আসসালামু আলাইকুম। দুশ্চিন্তা করে কি লাভ? একটু একটুও পরিবর্তন করতে পারবে কি এই প্রকৃতির স্বভাব? দুশ্চিন্তায় মেলেনি জীবনের মানে, চর্চায় মেলে সফলতা, তা অনেকেই জানে। শিক্ষার্থী বন্ধুরা, আমি শাহিনুর সুজন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সবার প্রিয় একদম এই প্যান্ডেমিক করোনার যে কোভিড-19-এর যে মুহূর্তটা, যে সময়কালটা, এই সময়কালের শুরু থেকেই সবার প্রিয় যে পেজ কিশোর বাতায়ন, এই কিশোর বাতায়নের পেজ থেকে আমি শাহিনুর সুজন আজকে তোমাদের সামনে ফিজিক্স পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আমি তোমাদের সাথে আজকে পরিচিত হব, কিছু গল্প করব, কিছু পরামর্শ দিব, কিছু শেয়ারিং করব। সব মিলিয়ে অনেক জম্পেশ একটি ক্লাস হবে ইনশাল্লাহ, আমি আশা করছি। আমি একটু দেখে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জয়েন করেছো কিনা এবং তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পারছো কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি জিনিস কিন্তু মানতেই হবে যে খুব বাজে একটি সময় আমরা কাটাচ্ছি, একদমই ঘরে বসে সময়গুলো কাটছে। তো যাই হোক, এই সময়গুলোকে আমাদের এনজয় করতে হবে, উপভোগ করতে হবে, তবে এই সময়গুলো থেকে আমরা নিজেরা কিছু শিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে এটা জানতে চাই, তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। তোমরা শিগগির তোমাদের কলেজের নাম, 2020-21 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর আজকের এই ক্লাস কার্যক্রমে আমি পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আবারও বলছি, আমি তোমাদের কাছ থেকে তোমাদের পরিচয়গুলো, তোমরা কে কোথা থেকে, কোন কলেজ, বাংলাদেশের কোথা থেকে তোমরা জয়েন করেছো সেটি দেখতে চাচ্ছি। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, আমি আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আজকের আমাদের এই জম্পেশ ওরিয়েন্টেশন ক্লাসটি আমরা শুরু করি, ফেলি। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডে আমি কিছু ইনস্ট্রাকশন লিখে রেখেছি, যেমন মহাবিশ্ব ও ফিজিক্স শব্দটার উৎপত্তি কোথা থেকে, আজকে আমি এটা নিয়ে আলোচনা করব এবং ছোট্ট একটি মজার গল্পও বলবো সাথে। তারপর দেখো ফিজিক্স আসলে কিভাবে পড়বো, এটা আমাদের আসলে সবার একটা প্রশ্ন, কিভাবে ভালো করা যায় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তারপর ফিজিক্স কোন বই ফলো করব, ফিজিক্স পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, কিভাবে আনসার করলে বেস্ট হবে, এইগুলো নিয়ে আলোচনা করব। তারপর নতুন যে একাডেমিক জীবনে আমরা এসে পৌঁছেছি, এই নতুন একাডেমিক জীবনে আমাদের কি টার্গেট হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি গল্প করব। তো আমি তোমাদের সাথে একটু কমিউনিকেট করতে চাই। আমি দেখছি কামরুল বলেছ তামিরুল মিল্লাত থেকে, ওয়ালাইকুম আসসালাম। মেহেরুন্না মৌমিতা, তানজিলা সিরাজগঞ্জ থেকে বলছো, নরসিংদী থেকে বলছো 19-20 সেশনের, হ্যাঁ আহনাফ। তারপরে গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে বলছো হাসিবুল। তারপর আমি দেখছি হুমায়রা বলছো যাত্রাবাড়ি ঢাকা থেকে, গুইমারা গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ মারমা বলছো। তারপর রামু গভর্নমেন্ট কলেজ কক্সবাজার থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার, থ্যাংক ইউ আরফাত। তারপর আমি দেখছি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে বলছো। তারপর ও রাফি বলছো। তারপর ওয়ালাইকুম আসসালাম, আই এম ফ্রম চাঁদপুর গভর্নমেন্ট কলেজ, উমেন্স গভর্নমেন্ট কলেজ, থ্যাংক ইউ। তারাইল মুক্তিযোদ্ধা গভর্নমেন্ট কলেজ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা গভর্নমেন্ট কলেজ দেখছি বেশি। বাড়িধারা থেকে বলছো, সায়েন্স কলেজ থেকে বলছো আহাদ। ওয়ালাইকুম আসসালাম মুর্শেদুল, তুমি বলছো চিটাগাং থেকে। ঠিক আছে, তোমাদের সাথে আমি আবার কমিউনিকেশনে চলে আসবো। উত্তরা থেকে বলছো, তারপর চিটাগাং থেকে বলছো, চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো। তোমরা খুব এনজয় করছো আমি বুঝতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার তোমাদের কমেন্টে গিয়ে তোমাদের কমেন্টগুলো পড়বো, তোমরা কোথা থেকে আজকে আমার এই ক্লাসে জয়েন করেছো। তো চলো আমরা শুরুতেই একটি গল্প দিয়ে আজকের ক্লাসটি শুরু করি। তোমরা জানো কি না বিজ্ঞান শব্দটির অর্থ কি? বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে। বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে। আর জ্ঞান শব্দটির অর্থ হচ্ছে সম্যক ধারণা। তো আলটিমেটলি আমরা তো সবাই বিজ্ঞান 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 বলে থাকি। আমি জানি না সবাই জানো কিনা, তো আজকে জানা হয়ে গেল যে বিশেষভাবে মানে একটু বিশেষায়িত করা হয়েছে। জ্ঞান হচ্ছে সম্যক ধারণা, মানে সার্বিক ধারণা। তো সকল ধরনের জ্ঞানই কিন্তু বিজ্ঞান নয়, বিজ্ঞান হইতে হইলে তোমাকে একটু
বিশেষায়িত করতে হবে, মানে একটু বিশেষভাবে পড়তে হবে, একটু বিশেষ ভাবে পর্যবেক্ষণ করতে হবে, বিশেষ একটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমাকে এই পড়াশোনাটা করতে হবে। তো এটাই হচ্ছে বিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান মানে কি? পদার্থবিজ্ঞান হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ ফুসিজ, গ্রিক শব্দ ফুসিজ, যেটার বাংলা হচ্ছে প্রকৃতি। এটা গ্রিক শব্দ ছিল, ফুসিস বলা হয়। এটাকে ইংলিশে লিখলে এরকম ফুসিজ, প্রকৃতি বলা হয় এটাকে। তারপর ফুসিকি, ফুসিকি হচ্ছে তোমার, বাংলা এটাকে বললে ফুসিকে শোনা যায়। তো ফুসিকে অর্থ হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। তো আলটিমেটলি তুমি কি একটা জিনিস গেস করতে পেরেছো? এই যে ফুসিকে, প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, এখান থেকেই ফিজিক্স শব্দটার উৎপত্তি। তার মানে ফিজিক্স সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে গেছে নিশ্চয়ই এই শব্দের মাধ্যমে, যে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান সেটাই হচ্ছে ফিজিক্স। তার মানে ফিজিক্স হচ্ছে আমার চারপাশে যা কিছু আছে, স্পেসিফিক কোনো কিছু না, আমার চারপাশে যা কিছু আছে, যেমন আমার চারপাশে এখন বোর্ড আছে, মার্কার আছে, মোবাইল আছে, স্ট্যান্ড আছে, চেয়ার আছে, সব কিছু সম্পর্কে একটা ধারণা নেওয়া, সব কিছুর মধ্যেই ফিজিক্সের একটা প্রভাব বা একটা সহযোগিতা কিন্তু আছে। তো ফিজিক্স শব্দটা আমরা নিশ্চয়ই এটার উৎপত্তি দেখে ফেলেছি। তো এখন আমি তোমাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে একটা জিনিস কিন্তু জেনে থাকবে, যে মহাবিশ্ব সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকার কথা। আমি ব্যাকফোর্ড থেকে তোমাদের আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি সর্বশেষে তোমাদের ক্লাসে তোমাদের টার্গেটটা কি হবে সেটা বলবো। তো এখান থেকে স্টার্ট করছি। মহাবিশ্ব ও ফিজিক্স শব্দটার উৎপত্তি আমরা অলরেডি জেনে ফেলেছি। ফিজিক্স হচ্ছে ফুসিকে বা ফুসিস, এই শব্দগুলো থেকে ফিজিক্স শব্দটির উৎপত্তি হয়েছে। মহাবিশ্ব সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলতে চাই। তোমরা জানো কিনা মহাবিশ্বে তোমার সৌরজগৎ আছে। সৌরজগতের অন্যতম স্পেশাল একটি গ্রহ হচ্ছে পৃথিবী। কেন বলছি? কারণ এই পৃথিবীতে বসেই যেখানে একজন শিক্ষক তোমাদের মতো কিছু মনোযোগী, কিছু তোমার আগ্রহী, তারপর কিছু চমৎকার স্টুডেন্ট আজকে ক্লাস করছে, তার মানে যেখানে জীবন আছে সেই গ্রহটা কোনটা? সেটা কিন্তু পৃথিবী, যেখানে তুমি আমি আজকে কথা বলছি। তো সৌরজগতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রহটা, সেটা হচ্ছে সবচেয়ে রিমার্কেবল, উল্লেখযোগ্য যে গ্রহটা, সেটা হচ্ছে পৃথিবী। কারণ পৃথিবী কেন রিমার্কেবল? কারণ পৃথিবীতে প্রাণের সঞ্চার আছে, মানে জীবন আছে, জীবনের অস্তিত্ব আছে। তো তোমরা জানো কিনা প্রায় 1 থেকে 1,500 কোটি বছর পূর্বে মহাবিশ্বের সকল শক্তি ও পদার্থ ক্ষুদ্র একটা জায়গায় কেন্দ্রীভূত ছিল। মনে করো লাইক দ্যাট, এরকম একটা ক্ষুদ্র জায়গাতে এটা প্রায় কত? 1 থেকে 1,500 কোটি। তুমি কি কল্পনা করতে পারতেছো? আমি লিখে ফেললে আর একটু ভালো গেসিং চলে আসবে তোমার। 1 থেকে 1,500 কোটি বছর পূর্বে এরকম একটা ক্ষুদ্র জায়গায় এই মহাবিশ্বের সকল এনার্জি, সকল পদার্থ কেন্দ্রীভূত ছিল। হঠাৎ করে একটি মহাবিস্ফোরণ হলো। এই মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। আর এই বিস্ফোরণের ফলেই বর্তমানে আমরা যা দেখছি, সকল গ্রহ, নক্ষত্র, সবকিছুর সৃষ্টি হচ্ছে এই আফটার বিস্ফোরণ। এই বিস্ফোরণের পর থেকেই এসবের সৃষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই বহু বছর আগে, 1 থেকে 1,500 কোটি বছর আগে এই ঘটনা। তো তোমরা শুনলে অবাক হবে। আরো কিছু মজার তথ্য, সেগুলো হচ্ছে যে এসব কোটি কোটি নক্ষত্রগুলো যে আছে, এই মহাবিস্ফোরণের ফলে কোটি কোটি নক্ষত্রপুঞ্জের সৃষ্টি হয়েছে। এই কোটি কোটি নক্ষত্রপুঞ্জের যে গুচ্ছ, মনে করো কোটি কোটি নক্ষত্রপুঞ্জ নিয়ে আমরা একটা ক্লাস্টার বা গুচ্ছ কল্পনা করি। ওই গুচ্ছকে একত্রে বলা হয় গ্যালাক্সি বা ছায়াপথ। গ্যালাক্সি। তো গ্যালাক্সিটা হচ্ছে কি? কোটি কোটি নক্ষত্রপুঞ্জের গুচ্ছ, এক একটা ক্লাস্টার, সেটা হচ্ছে গ্যালাক্সি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ছায়াপথ। তো ইন্টারেস্টিং, কোটি কোটি নক্ষত্রপুঞ্জের গুচ্ছকে একত্রে বলা হয় ছায়াপথ। তার চেয়েও মজার বিষয় হচ্ছে
যে এরূপ 10,000 কোটি ছায়াপথের একটা হচ্ছে, মানে এরূপ 10,000 কোটি ছায়াপথ বা গ্যালাক্সি আছে। এগুলো সবই কল্পনা, এর চেয়েও বেশি থাকতে পারে। 10,000 কোটি গ্যালাক্সি বা ছায়াপথ আছে। তো এই 10,000 কোটি গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে মিল্কি ওয়ে হচ্ছে একটি গ্যালাক্সি বা ছায়াপথ, যেটার বাংলা হচ্ছে আকাশগঙ্গা। কি বললাম? 10,000 কোটি গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে একটা গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এ ছায়াপথের প্রায় 10,000 কোটি নক্ষত্রের মধ্যে, তার মানে এই আকাশগঙ্গার মধ্যে প্রায় 10,000 কোটি নক্ষত্র আছে। এই 10,000 কোটি নক্ষত্রের মাঝে পৃথিবী হচ্ছে 10,000 কোটি নক্ষত্রের মাঝে সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার একটি নক্ষত্র হচ্ছে সূর্য, যেটি 10,000 কোটি নক্ষত্র আছে, তার মধ্যে সূর্য একটা নক্ষত্র। আর এই সূর্য নাকি পৃথিবীর চেয়ে কত কত বড়। তাহলে তুমি গেস করতে পারছো, সৌরজগতের, তোমরা নিশ্চয়ই জানো, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ আছে, অসংখ্য উপগ্রহ আছে এবং প্রচুর নক্ষত্র আছে। তো এর মধ্যে পৃথিবী হচ্ছে একটা গ্রহ, যেটা সূর্য থেকে অনেক ছোট। তার মানে এই মহাবিশ্ব নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম ফাইনালি পৃথিবী কত ছোট হতে পারে। আমার মনে হচ্ছে পৃথিবীকে এরকম করে একটা ফোঁটাও দেওয়া যাবে না, এত এত ছোট। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না পৃথিবীকে, এত ছোট। আর এই পৃথিবীর মধ্যে কতগুলো দেশ, এর মধ্যে বাংলাদেশ একটি দেশ। সেটি কি আছে? সেটির অস্তিত্ব নাই বললেই চলে। আরে বাংলাদেশের মধ্যে কতগুলো জেলা, কতগুলো উপজেলা, আর আমরা এখানে বসে ক্লাস করছি। তো শিক্ষার্থী বন্ধু, এই মহাবিশ্ব নিয়ে তো আমার এই লেকচারটা আসলে বলার কারণ হচ্ছে, তুমি সবসময় এই সেন্সটি যদি মাথায় রাখো যে মহাবিশ্ব আসলে কি, এখান থেকে পৃথিবী আসলে কি, তাহলে তুমি বুঝতে পারবে তুমি আসলে কতটা ছোট, কতটা ক্ষুদ্র। তুমি নিজেকে এমনই চিন্তা করবে যে আমি আসলে এতটা ছোট, তাহলে তোমার ভেতরে কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না। তো আমার প্রথম পরামর্শ হচ্ছে এটাই, একদমই অহংকারলেস, হিংসালেস জীবন কাটাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফিজিক্স শব্দটার উৎপত্তি এবং মহাবিশ্ব নিয়ে আমাদের আলোচনা শেষ। এবার চলো আমরা ফিজিক্স কিভাবে পড়বো সেটি দেখে ফেলি, যে ফিজিক্স আমরা কিভাবে পড়বো। তার আগে আমি একটু তোমাদের সাথে একটু কমিউনিকেট করতে চাই শিক্ষার্থী বন্ধুরা। আজকে একাদশ শ্রেণীর আমাদের এই বিশাল সারা বাংলাদেশ জুড়ে যে কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম, যেখানে আমাদের অনেক অভিজ্ঞ শিক্ষকগণ ক্লাস নিচ্ছেন, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার শিক্ষকগণ একদম নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস করে যাচ্ছে। তো আজকেও আমার ক্লাসটির পরের ক্লাস জাহিদুল হক স্যার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক, উনি স্যারের ক্লাস হচ্ছে তোমার আমার ঠিক পরের ক্লাসটা। তো এরকম ধারাবাহিকভাবে তারপরেও একটি গণিত ক্লাস আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধারাবাহিকভাবে যদি এই ক্লাসগুলো করে যাও, ইনশাল্লাহ তোমাদের পারিশ্রমিক তোমরা পেয়ে যাবে ন্যাচারালি। আচ্ছা, তো এবার ফিজিক্স কিভাবে পড়বো সেটি নিয়ে একটু কথা বলি। তার আগে একটু তোমাদের কমেন্ট সেকশনটা আমি দেখে আসি। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে কুমিল্লা গভর্নমেন্ট উমেন্স কলেজ, আই এম ফ্রম গভর্নমেন্ট সিটি কলেজ খুলনা, বগুড়া থেকে, থ্যাংক ইউ। তারপর দেখছি আকাশ বলছো তোমার ভাওয়াল বদ্রা গাজীপুর থেকে গভর্নমেন্ট কলেজ, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এত কমেন্ট পড়ে শেষ করতে পারবো না, তোমাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া। কারমাইকেল কলেজ রংপুর থেকে বলছো, ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, আমি আবার কমেন্ট সেকশনে যাব, তোমাদের কমেন্ট পড়বো। তো তোমরা একটু জেনে নাও ফিজিক্স কিভাবে পড়বে। ফিজিক্সের মধ্যে দেখা যায় আমাদের যে পরীক্ষাগুলো হয়, তো এই ফিজিক্স কিভাবে পড়বো এটা জানার আগে যদি একটু জেনে আসি ফিজিক্স কোন বইগুলো পড়বো এবং পরীক্ষার প্রশ্ন কেমন হয় তার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে পড়বো। তো চলো ফিজিক্স বই নিয়ে একটু কথা বলি। ফিজিক্স বই নিয়ে আমার পরামর্শ হচ্ছে, ফিজিক্সে অনেক সুন্দর সুন্দর বই আছে, অলরেডি প্রায় 20-25 জনের মতো রাইটার আছে। এর মধ্যে উল্লেখযোগ্য সারা বাংলাদেশের দেশ সেরা যে বইগুলো, যেমন শাহজাহান তপন স্যার,
তারপর আমির হোসেন খান ইসাক স্যারের বই, তারপর হচ্ছে তোমার গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই, তারপর হচ্ছে তোমার সেলু স্যারের বই। এই বইগুলো মোটামুটি রমা বিজয়ের বই, এই বইগুলো আমি যে 5টি বইয়ের নাম বললাম মোটামুটি এগুলো দেশ সেরা বই। তো তোমাদের বিভিন্ন কলেজ যেটা করবে, এক এক কলেজ এক এক বইকে সিলেকশন করবে। তো আলটিমেটলি সেন্স কিন্তু একটাই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো বল, ফর এক্সাম্পল ফোর্স। তো ফোর্সের সংজ্ঞা যদি কেউ দিতে চায়, যেমন আমি কোনো একটা বস্তু, এটার সংজ্ঞা দিচ্ছি আমি ফোর্স দিয়ে বা বল দিয়ে, যে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে তাকে গতিশীল করা যাবে, আমি এরকম করে সংজ্ঞা দিলাম, এটা হচ্ছে ফোর্স। তো আরেকটা বইয়ে যদি এই বিষয়টাকে এরকম করে বলে যে কোনো একটা গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে থামানো যাবে, স্থির করা যাবে, মানে একটা গতিশীল বস্তুকে স্থির করা যাবে কি করে? বল প্রয়োগ করে। আরেকটা বইয়ে এই সংজ্ঞা দিল, এটাও কিন্তু ঠিক, কারণ বল প্রয়োগ করেই বস্তুটাকে স্থির করতে হবে, বল প্রয়োগ করেই বস্তুটাকে গতিশীল করতে হবে। আরেকটা বইয়ের সংজ্ঞাটা দিল এরকম, যে এই ফোর্স প্রয়োগ করে কোনো একটা বস্তুর গতির পরিবর্তন করা যাবে, তাকে গতিশীলও করা যেতে পারে, স্থিরও করা যেতে পারে, গতিশীল থেকে থামানো যেতে পারে, থামানো থেকে স্থির করা যেতে পারে, তার মানে তার গতির পরিবর্তন করা যেতে পারে বল প্রয়োগ করে। তো আসলে তিনটা জিনিস কিন্তু একই, আসলে সেন্স কিন্তু একই। তো তুমি যদি আসলে ভালো করে বুঝো যে হোয়াট ইজ ফোর্স, তাহলে তুমি যে কোনোটাই বুঝতে পারবা। তার মানে সবগুলো বই বেস্ট, কোনো বইকে ছোট করে দেখার সুযোগ নাই। তো তুমি এখান থেকে তোমাদের কলেজ যে বইগুলোকে চয়েস করবে, তুমি নিশ্চয়ই সেগুলোই কিনবে বা ফলো করবে। তো যেই বই ফলো করো না কেন, কিশোর বাতায়নের প্ল্যাটফর্মে আমার যে ফিজিক্স ক্লাসগুলো হবে, সেখানে তুমি টপিক ওয়াইজ টপিকের ফ্রেশ কনসেপ্টটা তুমি পাবে ইনশাল্লাহ, আশা করি। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ধারাবাহিক থাকতে হবে। তো পরীক্ষার প্রশ্ন কেমন হয়, যেমন ফিজিক্স পরীক্ষায় নর্মালি দেখা যায় 8টি সৃজনশীল প্রশ্ন থাকে, 8টি সৃজনশীল প্রশ্ন থাকে ফিজিক্স পরীক্ষায়। তো 8টি সৃজনশীল প্রশ্ন থাকলে তোমার দেখা যায় ওখান থেকে 5টি আনসার করতে হয় বা উত্তর দিতে হয়। তো 5টি প্রশ্নের প্রত্যেকটার মার্কস হচ্ছে 10। তো আলটিমেটলি ফিজিক্সের যে সৃজনশীল পরীক্ষা, সেখানে তোমার মার্কস কত? 50 মার্কসের পরীক্ষা হয়। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই এগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ফেলেছো, তবুও আমি আমার জায়গা থেকে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে এই ধারণাগুলো দিব। আচ্ছা, তারপর এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা হয় একটা। তো বহু নির্বাচনী পরীক্ষায় দেখা যায় বহু নির্বাচনীতে 25 কোশ্চেন্স। তো বহু নির্বাচনীতে দেখা যায় 25 মার্কসের পরীক্ষা, এক করে, প্রত্যেকটা এক করে মার্কস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 25টা প্রশ্ন থাকে, এক করে 25 মার্কস। তো এই দুইটা যোগ করলে হচ্ছে 75। তো এই 75-এর সাথে আরো যোগ হয় প্র্যাকটিক্যাল 25, এই হচ্ছে 100 মার্কস। পরীক্ষার প্রশ্নগুলো এরকম করে থাকে। তো পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে গেলে ফিজিক্স আমি এখন থেকে কিভাবে পড়ব, এটা তোমাদের সবার একটা জানার জায়গা থাকতে পারে। তো আমি সেই জায়গাটি নিয়ে এখন আলোচনা করছি যে ফিজিক্স কিভাবে পড়ব। আচ্ছা, ফিজিক্সে তোমার প্রথম পত্রে দেখা যাবে যে ফিজিক্স ফার্স্ট পেপার বলে যে পেপার আছে বা পত্র আছে, এই ফার্স্ট পেপারে তোমার দেখা যাচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে 10টি চ্যাপ্টার আছে, 1 to 10 10টা চ্যাপ্টার আছে। তো 10টা চ্যাপ্টারের আমি এখন নাম সবগুলো উল্লেখ না করি, আমি তোমাকে সেন্সগুলো বলি যে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। আমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে পরীক্ষার প্রশ্নে দেখা যাবে যে একটা সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকবে। তো উদ্দীপক থেকে তোমাকে আনসার করতে বলবে ক, খ, যেটাকে বলে জ্ঞানমূলক, যেটাকে বলে অনুধাবনমূলক, যেটাকে বলে প্রয়োগমূলক, ছোট গ প্রশ্ন যেটাকে বলে প্রয়োগমূলক, আর ঘ যেটাকে বলে উচ্চতর দক্ষতা। এরকম 4টা কোশ্চেন থাকে সৃজনশীল প্রশ্নে। তো আমি তোমাকে একটু বলে দেই, প্রথমটা হচ্ছে কি, জাস্ট কোশ্চেন করবে, পরেরটা হচ্ছে কেন, তারপরেরটা হচ্ছে তোমার প্রয়োগ, তারপরেরটা হচ্ছে উচ্চতর দক্ষতা। প্রশ্নের প্যাটার্নগুলো এরকম থাকে। আচ্ছা, বহু নির্বাচনীতেও এরকম ফরম্যাটেই কোশ্চেন হয়। তো তুমি একটু লক্ষ্য করো কি কেন, এটাকে আমার মনে হচ্ছে এগুলা ডাব্লিউএইচ কোশ্চেন। প্রথম প্রশ্নটা সরাসরি থাকবে এটা কি, ওটা কি, এটা কি, নানান কিছু তোমার কাছে জানতে চাবে, এটা কি, এক লাইনে উত্তর হয়ে যাবে। তো এরকম করে যদি স্ট্রেট জানতে চায়, তোমাকে স্ট্রেট আনসার দিতে হবে। আর কেন,
এটা কেন হয়েছে, এই জিনিসটা কিভাবে হতো, এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কোথায় হয়েছে, এরকম ডাব্লিউএস কোশ্চেনের মতো তোমার কাছে জানতে চাবে। তো আমার কাছে মনে হচ্ছে তুমি যদি কোনো একটা জিনিসের, কোনো একটা তত্ত্বের এটা কি, এটা কেন হয়েছে, এটা কিভাবে হয়েছে, এটা কোথায় ঘটে, এই সকল ডাব্লিউএস কোশ্চেনগুলোর আনসার যদি তুমি জানতে পারো, তুমি কি পড়বা সেটার একটা ধারণা কিন্তু আমি দিচ্ছি যে ফিজিক্স কিভাবে পড়বো। তুমি যদি জানো কোনো একটা টপিকের কি, কেন, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, আমার ধারণা, এবং এই জিনিসগুলো জানার পরে তুমি যদি ওই টপিকটার কোনো একটা লজিক জানো, তাহলে দেখা যাবে তুমি জ্ঞানমূলকের আনসার দিতে পারছো, তুমি কেন হয়, কিভাবে হয় সেটার উত্তর দিতে পারতেছো, তুমি এই লজিকটা দিয়ে তুমি প্রয়োগমূলকের আনসার করতে পারতেছো, তুমি প্রয়োগ করতে পারতেছো, এই লজিকটা এখানে অ্যাপ্লাই করে তুমি এটার উত্তরটা বলে দিতে পারতেছো। উচ্চতর দক্ষতা দেখা যায় তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তার মানে উচ্চতর দক্ষতা করতে গেলে তোমার দেখা যায় যে উচ্চতর দক্ষতার জন্য সরাসরি সূত্রটা প্রয়োগ না, একটু চিন্তা করে সূত্রটা প্রয়োগ করতে হয়। দেখা যায় দুই একটা ভ্যালু খুঁজে পাওয়া যাচ্ছে না, ওগুলাকে খুঁজে এনে তারপরে অ্যাপ্লাই করলে উচ্চতর দক্ষতা থেকে তারপর সিদ্ধান্তটা যদি তুমি দাও যে এই কারণে এটা হয়েছে, তখন উচ্চতর দক্ষতাটা 100% আনসার হবে। তো আমি তোমাকে আলটিমেটলি প্রায়োরিটি দিব আজকে আমার প্রথম ক্লাস থেকে, তুমি একদম ঠিক কি কেন এই শুরু থেকেই পড়বা। দ্যাট মিনস কোনো একটা টপিক ধরবা তুমি, ওই টপিকটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হলো, কোথায় এটা অ্যাপ্লাই হইতে পারে, এবং সেখান থেকে যে লজিকটা তুমি পাবা ওই লজিকটা অ্যাপ্লাই করে তুমি সরাসরি ম্যাথ করতে পারবা। এবং এই জিনিসগুলো তুমি জানলে তুমি উচ্চতর দক্ষতায় তুমি তোমার দক্ষতার বহিঃপ্রকাশ দেখাতে পারবা। তার মানে তুমি চিন্তা শক্তিটা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, তুমি উচ্চতর দক্ষতায় তুমি যে চিন্তা করবা, এই চিন্তাগুলা কোথা থেকে আসবে? এই চিন্তাগুলা তুমি যদি কোনো একটা টপিকের কি, কেন, এগুলা জানো, তাহলেই তোমার এই চিন্তা শক্তিটা আসবে। তো আলটিমেটলি আজকে থেকে তুমি ফিজিক্স কিভাবে পড়বে, ধরো কোনো একটা টপিক তুমি পড়লে, বা আমি পড়ালাম ধারাবাহিকভাবে আফটার ওরিয়েন্টেশন, আজকের পর থেকে পরবর্তী ক্লাসগুলোতে নিশ্চয়ই তুমি ধারাবাহিকভাবে পড়বে। কোনো একটা টপিক পড়ার পরে সেই টপিকের কোনো একটা লজিক বা সূত্র তুমি পেয়ে গেছো, কোনো একটা সূত্র বা লজিক তুমি পেয়েছো। তো তুমি লক্ষ্য করবা এই সূত্র বা লজিক, তুমি যেই সূত্র বা লজিকটা তুমি পেয়েছো, সেই সূত্র বা লজিকটা সাথে সাথে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি বই খুঁজে দেখবে বইয়ের মধ্যে উদাহরণে অথবা অনুশীলনীতে বেশ কিছু ম্যাথ আছে। তুমি যেটা করবে সাথে সাথে ওই টপিকের ম্যাথটা করে ফেলবে। যেমন মনে করো আমি তোমাকে আজকে একটা সূত্র শিখিয়ে দিলাম, তো ধরো সূত্রটা হচ্ছে F = ma। এই সূত্রটা তুমি আমার কাছ থেকে শিখেছো এবং এটা কোথা থেকে এসেছে, এটা কোথা থেকে এটার উদ্ভব হয়েছে সেটা তুমি স্যারের কাছ থেকে জেনেছো খুব সুন্দর করে। তো জানার পরে তুমি বাসায় গিয়ে দেখবা এই সূত্র রিলেটেড কোনো ম্যাথ উদাহরণে আছে কিনা, অনুশীলনীতে আছে কিনা। ধরো উদাহরণে 3টা ম্যাথ ছিল, অনুশীলনীতে 2টা ম্যাথ ছিল, তো আলটিমেটলি কয়টা ম্যাথ হইলো? 5টা ম্যাথ। তুমি বাসায় গিয়ে সাথে সাথে এই 5টা ম্যাথ করে ফেলবা। তো সাথে সাথে এই 5টা ম্যাথ করবা এই জন্য কারণ আফটার লেকচার, স্যারের লেকচার শেষ হওয়ার সাথে সাথে তুমি এই ম্যাথগুলো করে ফেলবা। এতে করে তোমার কি বেনিফিট হবে? এতে করে তোমার যে বেনিফিটটা হবে, দেখা যাবে দিন শেষে প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরেই তার ম্যাথগুলো তুমি করে ফেলো। যেমন প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরেই ধরো এখানে 5টা ম্যাথ ছিল, পরের টপিকের এরকম 5টা ম্যাথ ছিল, পরের টপিকের ধরো 7টা ম্যাথ আছে, পরের টপিকের ধরো 10টা ম্যাথ আছে। তো আলটিমেটলি দিন শেষে ধরো চ্যাপ্টারে উদাহরণ অনুশীলনী মিলে 100টা ম্যাথ আছে। তো আলটিমেটলি প্রত্যেকটা টপিক শেষে শেষে এই ম্যাথগুলো যে তুমি করে ফেলেছো, দিন শেষে তোমার সপ্তাহ শেষে বা 2 সপ্তাহ শেষে বা 3 সপ্তাহ শেষে তোমার কিন্তু সবগুলো ম্যাথ করা হয়ে গেল। কিন্তু তুমি হঠাৎ করে যদি একদিন সবগুলো ম্যাথ করতে বসো, যে আজকে আমি ভালো করে খেয়ে দে, ভালো করে গোসল করে মাথায় তেল দিয়ে আমি বসলাম, আজকে 100টা ম্যাথ আমি করব। তো আজকে যদি 100টা ম্যাথ আমি করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে একটা বসায় 100টা ম্যাথ করতে এখানে প্রায় 10-15 রকমের টপিক আছে। এই টপিকগুলো অ্যাপ্লাই করতে গিয়ে তোমার মাথা হ্যাং করবে, তুমি পারবে না। তো শিক্ষার্থীরা ফিজিক্স পড়ায় অনাগ্রহ আসে এই জন্য, এই যে সাথে সাথে ম্যাথমেটিক্সগুলো যদি করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু অনাগ্রহ না, একটা এন্টারটেইনমেন্ট, একটা মজা করে তুমি পড়াশোনাটা করতে পারবে, ফিজিক্স পড়তে পারবে। তো তুমি যদি একসাথে এক চ্যাপ্টারে সব ম্যাথ করতে বসো, তখন কিন্তু তোমার ভেতরে একটা অনীহা বা অনাগ্রহ চলে আসবে।
তখন কিন্তু তোমার এটা পড়তে ভালো লাগবে না, ফিজিক্স সাবজেক্টের প্রতি তোমার একটা অনাগ্রহ চলে আসবে। তো সেক্ষেত্রে দোষ হয়ে যাবে তখন ফিজিক্সের। আসলে দোষটা তোমার। তুমি যদি এই সিকোয়েন্সটা ফলো করো, প্রত্যেকটা টপিক শেষে তার ম্যাথগুলো সুন্দর করে গুছিয়ে করে ফেলো, তাহলে দিন শেষে দেখা যাবে তোমার সবগুলো ম্যাথই করা হয়ে গেছে। কিন্তু একসাথে যদি সবগুলো করতে বসো, সেক্ষেত্রে তোমার ভেতরে একটা অনীহা বা অনাগ্রহ চলে আসবে। তুমি সুপারম্যান না, একসাথে 100টা ম্যাথ করতে পারবে এরকম স্টুডেন্ট আছে। তো এটা কিন্তু সবাই না। যেমন ক্রিকেট খেলায় গেইল প্রচুর 6 মারতে পারে, এখন অনেক গেইল কিন্তু দুনিয়াতে নাই, গেইল কিন্তু একটাই, ক্রিস গেইল। তো বিষয়টা কিন্তু এরকম মাথায় রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাতে পেরেছি যে ফিজিক্স কিভাবে আমরা পড়বো। তো ফাইনালি আমি এখন তোমাদের কমেন্ট বক্সটা একটু চেক করে তারপর আমি নতুন একাডেমিক জীবনে তোমার টার্গেটটা কি হবে সেটা দিয়ে আজকের ক্লাস আমি শেষ করতে চাচ্ছি। তো আমি একটু তোমার কমেন্ট বক্স একটু চেক করে দেখতে চাই যে তোমরা আমার কথাগুলো ভালো করে শুনছো কিনা আসলে, বা রেসপন্স করছো কিনা, বা কোথা থেকে রেসপন্স করছো আমি একটু দেখতে চাই। তো আমি আবার বলছি, আমার পরেই ঠিক কেমিস্ট্রি ক্লাস হবে এবং তারপরেই ঠিক ম্যাথমেটিক্স ক্লাস হবে, নিয়মিতভাবে এই ক্লাসগুলো হবে। তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে, আমি এটাই তোমাদের কাছে আশা করছি। তো আমি দেখছি হাজেরা তাজু ডিগ্রি কলেজ থেকে, চট্টগ্রাম থেকে বলছে। তারপর আমি দেখছি এউসি ময়মনসিংহ থেকে বলছে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তোমরা বিভিন্ন জায়গা থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো, আই এম সো হ্যাপি। তো একটি জিনিস কিন্তু মানতেই হবে, সেটি হচ্ছে ধারাবাহিকভাবে কোনো স্টুডেন্ট যদি পরিশ্রম করে, তার পারিশ্রমিক দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা তাকে খুব সুন্দর করে তার পারিশ্রমিক দিয়ে দিবে যদি কেউ ধারাবাহিকভাবে পরিশ্রম করে। আচ্ছা, তো নতুন একাডেমিক জীবনে তোমার টার্গেট, তুমি কি জানো তুমি অনেকগুলো ইয়ার কাটিয়ে এসেছো? যেমন তুমি প্রাইমারি স্কুল কাটিয়েছো, তারপরে তুমি প্রাইমারি কাটিয়েছো, তারপর তুমি হাই স্কুল কাটিয়েছো, তারপর এখন তুমি কলেজ জীবনে এসেছো। তো একটু লক্ষ্য করো, অন্যান্য জীবনগুলোর সাথে এটার একটু ডিফারেন্সই আছে। তুমি ভবিষ্যতে দেখা যাবে তুমি অনার্স করতে যাবা, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবা, তারপর দেখা যাবে তুমি ভবিষ্যতে জব করবা, চাকরি করবা, তারপর যেখানে চাকরি করবা সেখানে আজীবনই চাকরি করতে হয়, একদম ঠিক রিটায়ার্ডের আগ পর্যন্ত। তো তোমার জীবনের যে ইম্পর্টেন্ট যে লাইফগুলো, যেমন প্রাইমারি স্কুল কাটিয়েছো 5 ইয়ার্স, হাই স্কুল 5 ইয়ার্স, অনার্সও এরকম 5 or 6 ইয়ার্স কাটাবে, চাকরি কাটাবা 30 ইয়ার্স, অথবা তুমি যতদিন বাঁচবে তোমার চাকরি বয়স থেকে। আচ্ছা, তো অন্যান্য সকল কোর্স থেকে ইন্টারমিডিয়েট কোর্সটা একটু ডিফারেন্ট, বিকজ এটা অনলি 2 ইয়ার্সের একটা কোর্স। তো অফিসিয়ালি এটাকে 2 ইয়ার্স বললে ভুল হবে, অফিসিয়ালি এটা হচ্ছে 16 or 70 ইয়ার্সের একটা কোর্স। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, অফিসিয়ালি এটা হচ্ছে 16 or 17 ইয়ার্সের, 17 মান্থসের একটা কোর্স, দুঃখিত, 17 মান্থসের একটা কোর্স। তো তোমার জীবনের সবচেয়ে ছোট কোর্স বলা চলে ইন্টারমিডিয়েট লাইফের কোর্সটা। তো সবচেয়ে ছোট কোর্স, তোমার এই কোর্সটা সবচেয়ে ছোট, কিন্তু মজার বিষয় সময় তোমার হাতে সবচেয়ে কম। তার মানে সময় কম, সময় কমের পাশাপাশি আরেকটা জিনিস, সিলেবাস অনেক বেশি, সিলেবাস কিন্তু বিশাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো তোমার এই জন্য জানতে হবে, কারণ তোমার টার্গেট সেট করতে হবে, তুমি আজকে থেকে তুমি কি চাচ্ছ। তুমি যেটা চাবা তুমি সেটাই হইতে পারবা। তুমি ডাক্তার হইতে চাচ্ছ, তাহলে একটা ডাক্তার হওয়ার পরে তুমি যে সুনামটা অর্জন করবে, ঠিক সেই পরিমাণ পরিশ্রম তোমার এখন থেকে করতে হবে। তুমি দেশসেরা ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছ, তুমি দেশসেরা ইঞ্জিনিয়ার হলে তোমার যে সুনাম, সেই সুনামটা তুমি যদি ক্যারি করতে চাও, এখন থেকে সেই লেভেলের পরিশ্রমটাই তোমাকে করে যেতে হবে, তবেই তুমি ওই সুনামধারী হবে। তো একটু লক্ষ্য করো, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, কোর্সটা একদম ছোট, সময় একদমই কম, সিলেবাস অনেক বিশাল। আচ্ছা, ঠিক এমত অবস্থায় তুমি আমি কিভাবে টার্গেট সেট করব বা কি করব, তোমার আমার কি করণীয়? এমত অবস্থায় তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে ইন্টারমিডিয়েট লাইফটা, এই ইন্টারমিডিয়েট লাইফটাকে তুমি যদি খুব সুন্দর করে সলভ করতে চাও, সমাধান করতে চাও, এই লাইফটার একটা সমাধান চাও, তাহলে আমি বলবো এটাকে একটা জাস্ট লাইক একটা T20 ম্যাচ এর সাথে তুলনা করতে হবে, একটা T20 ম্যাচের সাথে তুলনা করতে হবে। আমি তোমাকে একদম একটা ক্রিকেট ম্যাচ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আজকে থেকে তোমার টার্গেটটা কি হবে।
তো একটু লক্ষ্য করো, এটাকে মনে করতে হবে একটা টি-20 ম্যাচ, লাইক টি-20 ম্যাচ। টি-20 ম্যাচের ওভার সবচেয়ে কম থাকে, ধরো 20 ওভার। তো 20 ওভারের একটা ম্যাচে তুমি কলেজ জীবনে পা দিয়েছো, একাডেমিক্যালি কলেজ জীবনে পা দিয়েছো, তোমার মাথায় রাখতেই হবে যে এত অল্প সময়ে এত বিশাল সিলেবাস যদি আমি শেষ করতে চাই, আমাকে অনেক সুন্দর একটা প্ল্যান করে ব্যাট করতে হবে, তার মানে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। তো তুমি মাথায় রাখবে এরকম যে তোমার টার্গেট হচ্ছে তুমি 220 রানের টার্গেটে খেলতে নেমেছো ইন্টারমিডিয়েট লাইফে, যেখানে সময় কম, ওভার কম, রান বেশি, সিলেবাস বিশাল বা সিলেবাস বেশি। তো এখন 220 রানের টার্গেটে যদি একটা টি-20 ম্যাচে ব্যাটিং করতে নামো, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমাকে হিউজ পরিকল্পনা করে ব্যাট করতে হবে। আলটিমেটলি তোমাকে শুধু 4-6ই মারতে হবে। তো একটু লক্ষ্য করো, তুমি যদি শুরুতেই প্রারম্ভিকেই মানে স্টার্টিংয়ে যদি তুমি পড়াশোনাটাকে স্লো করে দাও, সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? যেমন তুমি স্টার্টিংয়ে যদি এরকম করে দাও, ধরো আমি ধরলাম তুমি প্রথম 10 ওভারে 40 রান করেছো, প্রথম 10 ওভারে তোমার রান হচ্ছে 40। একটু লক্ষ্য করো, পরবর্তী 5 ওভারে তোমার রান হচ্ছে প্রায় আরও 40। মানে প্রথম দিকে তুমি পড়াশোনাটা একটু স্লো করেছো, তারপরে পড়াশোনার মানটা যখন বুঝতে পারলা, স্যারদের কথা শুনলা, কিশোর বাতায়নের স্যারদের, যে পড়াশোনাটা ধারাবাহিকভাবে করতে হয়, সিলেবাস অনেক বেশি, যখন বইয়ের ভিতরে প্রবেশ করলা, তখন তুমি মাঝখানে এসে প্রচুর পড়াশোনা করলা, পরের 5 ওভারে তুমি 40 রান নিয়ে ফেলেছো। টোটাল স্কোর কিন্তু হয়েছে 80 রান। একটু লক্ষ্য করো, তো 80 রান এখনো বাকি আছে, দেখো এখনো বাকি আছে প্রচুর রান। এখনো তুমি এক কাজ করতে পারো, পরের 5 ওভারে তুমি যদি 80 রান, তো এখনো তোমার এই স্কোরটা এস্টাবলিশ করতে তোমার এখনো নিড হচ্ছে কত রান? 140 রান। 140 রান করতে হবে। তোমার হাতে বল আছে 30 বল। তুমি যদি শুরুতে স্লো স্টার্ট করো, তাহলে তোমার এই টার্গেটের ম্যাচ তুমি জিততে পারবে না। কেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। স্বভাবত যেটা হয়, ডিফারেন্ট কেস এখানে আনা যাবে না। আচ্ছা, 30 বলে নিড হচ্ছে 140। তো আমি ধরে নিলাম যে তুমি 24 বলে প্রায় 80 রান নিয়ে নিয়েছো। এর মধ্যে 24 বলে তুমি প্রায় 80 রান নিয়ে নিয়েছো। তুমি প্রায় 80 রান নিয়ে তোমার স্কোর হয়ে গেছে 160 রান হয়ে গেছে তোমার। তো এখান থেকে যদি 80 বাদ দেই, তাহলে দেখা যাচ্ছে 80 রান নেওয়ার পরেও আরও তোমার 60 রান বাকি থাকে। 24 বলে তুমি 80 রান নিলা, তোমার টোটাল স্কোর হলো 160। এখনো কিন্তু 220 হইতে আরো 60 রান বাকি থাকে। তার মানে এখনো 60 রান নিড কত বলে? 6 বলে। আচ্ছা, তুমি বলো যে 6 বলে 60 রান নিতে চাও, এটা কি পসিবল কিনা? আমি যদি বলি তুমি 5টা বলে 5টা 6 মারো, তারপরেও 5 6 30, ফাইনালি দেখা যাবে 1 বলে 30 রান বাকি থেকে যাবে। তো 1 বলে 30 রান, দ্যাট ইজ ইম্পসিবল ইন এ ক্রিকেট ম্যাচ। তাহলে তুমি বুঝতে পারতেছো, তুমি চিন্তা করবা আমার টার্গেট 220 রানের টার্গেট নিয়ে আমি নেমেছি এই জন্য কারণ আমার হাতে ওভার কম, দ্যাট মিনস আমার হাতে টাইম কম, বিশ্রাম নেওয়ার সময় তো নাই বললেই চলে। তোমার জীবনে টার্নিং একটা ইয়ার সময় হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফ। এখানে তুমি বিশ্রাম তুমি পরে নিবে। তো এখানে তুমি ধারাবাহিকভাবে পড়লেও দেখা যাবে তুমি বিপদে পড়ে যাবে, আর যদি না পড়ো তাহলে তো আরো বিপদে পড়বে। আমি তোমাকে ভয় দেখাচ্ছি এরকম না, আমি জাস্ট তোমাকে এতটুকু বলছি যে স্টার্টটা যদি স্লো করো, সেক্ষেত্রে দেখা যাবে ফাইনালি লাস্টে গিয়ে তুমি ম্যাচটা জিততে পারবে না। ইম্পসিবল একটা ম্যাচ তোমার সামনে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তো একটা প্রতীকী গল্প, লাইক দ্যাট। তুমি মাথায় রাখবে যে 1 বলে 30 রান, এটা তুমি যদি মনে করো এখান থেকে বল মেরে ঢাকা নিয়ে যাও, আমি ময়মনসিংহে আছি, ফর এক্সাম্পল ঢাকা থেকে তুমি বল যদি মেরে চট্টগ্রাম নিয়ে যাও, তারপরেও কিন্তু 1 বলে 30 রান দিবে না, কারণ সর্বোচ্চ লিমিট হচ্ছে 6। তো আলটিমেটলি আমাদের স্লো স্টার্ট করা যাবে না, আমাদের টার্গেট হবে আমরা কোথায় নেমেছি, একটা টি-20 ম্যাচ খেলতে নেমেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ফাইনালি তোমাদেরকে একটা কথা বলে আজকের ক্লাসটি শেষ করব। সেটি হচ্ছে, তোমরা সবাই নিশ্চয়ই জেনে থাকবে যে সফলতার কোনো শর্টকাট নাই। সফলতার কোনো শর্টকাট নাই। তুমি যদি সফল হইতে চাও, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তি সফল হয়েছে কিন্তু কোনো শর্টকাট উপায়ে, এটা ইম্পসিবল। তুমি যদি সফল হইতে চাও, তোমার ভিতরে যেটা থাকতে হবে, পরিশ্রম করার মানসিকতা।
পরিশ্রম করার প্রচুর মানসিকতা, তবেই কেবলমাত্র সৃষ্টিকর্তা তোমাকে পারিশ্রমিক দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, অনেক উপদেশ দিয়ে ফেলেছি, অনেক বুদ্ধি পরামর্শ তোমাদেরকে দিয়ে ফেলেছি। তো আমার ছোট অভিজ্ঞতা, এখান থেকে আমি এই কথাগুলো বলেছি, তুমি এই কথাগুলো যদি মেনে চলো তাহলে আমি বিশ্বাস করি তুমি নট অনলি ফিজিক্স, তুমি সবগুলো সাবজেক্টেই ভালো রেজাল্ট করতে পারবে। কারণ তুমি যেহেতু চাও মেডিকেলে পড়তে, তুমি যেহেতু ইঞ্জিনিয়ার হতে চাও, শুরু থেকেই মেডিকেলে পড়ার পর তুমি যখন ডাক্তার হবে তখন তোমার যে সুনামটা, ওই সুনামটা ক্যারি করবা, সারা দেশের মানুষ, সারা জেলার মানুষ তোমাকে চিনবে। তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে ওই সুনামধারী হওয়ার জন্য যেই লেভেলের পরিশ্রমটা করা দরকার সেটা তোমাকে এখন থেকেই করতে হবে। তো আমি তোমাদেরকে যেহেতু ফিজিক্স পড়াবো, তো একটু মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেলেছি আজকের এই প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে। আমি শুধু এতটুকু বলতে চাই তোমাদেরকে যে ফিজিক্স পড়তে চাও, ফিজিক্সের একদমই ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ। ম্যাথ হচ্ছে ফিজিক্সের ভাষা। তো ম্যাথ বা গণিত, আজকেই 12টার সময় গণিত ক্লাস আছে। তো নট অনলি ম্যাথ, আসলে পিওর সায়েন্স বলতে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলোকে বোঝায়, এগুলো একদম কানেক্টেড। তো ম্যাথ ফিজিক্সের আবার ভাষা, তার মানে ফিজিক্সকে, প্রকৃতিকে অনেক সহজ করে দিয়েছে ম্যাথ। এই জন্য বিজ্ঞানী নিউটন ক্যালকুলাস নামে একটি তোমার ম্যাথমেটিক্সের একটা অংশ আবিষ্কার করেছিল, যেটি দিয়ে তিনি দেখা গেছে যে ফিজিক্সকে অনেক বেশি ইজিয়ার করে তুলেছে। তো ম্যাথমেটিক্স দিয়ে আমরা ফিজিক্সকে প্রকাশ করব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা, অসংখ্য দোয়া। আমি একটু তোমাদের কমেন্ট সেকশনটি একটু পড়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই ক্লাসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি সুমাইয়া, সিমি, তারপর হুমায়ুন রশিদ, জাহিদ, এরকম অনেকেই জয়েন করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। রুবেল হুসাইন, থ্যাংক ইউ। ইয়াসির আরাফাত, সাদমান, রুমনাথ জাহান, তোমাদের সবার জন্য অনেক দোয়া। তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা ক্লাসগুলো করবে সেটি ধারাবাহিকভাবে। তোমরা অলরেডি জানো ক্লাসগুলো কিশোর বাতায়ন ইউটিউব চ্যানেলে রয়ে যায়, তোমরা সেখান থেকে ব্যাক করে দেখতে পারো। আর দ্বাদশ শ্রেণীর ক্লাসদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য হচ্ছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একদমই হতাশ হবে না। এজন্য কারণ ফার্স্ট ইয়ারে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের কিন্তু এই ক্লাসগুলোর খুবই প্রয়োজন। এই জন্য কারণ তোমরা ঠিক 1 বছর আগে এগুলো পড়েছিলে এবং সেগুলো ভুলে যাওয়ার পথে। তোমাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় কিন্তু তোমাদের ভালো করতেই হবে। সেখানে কিন্তু প্রথম পত্রের সকল সাবজেক্টই চলে আসবে এবং এটার একটা রিভিশন কিন্তু তোমার প্রয়োজন পড়বে। আর এই কিশোর বাতায়নের নিয়মিত ক্লাসগুলো তোমরা করে যাও, ইনশাল্লাহ তোমাদের রিভিশনটা হয়ে যাবে। এবং তোমাদের পাশেই আমাদের সারা বাংলাদেশের শিক্ষকরা রয়েছে, তারা নির্বিচ্ছিন্ন পরিশ্রম করে যাচ্ছে। কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।